যার কথা বলছিলেন তিনি কি কাঁদছেন? ওই তো আমার বোন সুমি। ও সকাল থেকে কাঁদছে। আচ্ছা, গল্পটা আসলে এখান থেকে শুরু করে দিতে পারি। তাহলে বসা যায়? হ্যাঁ বস। আপনি বলে যান। হ্যাঁ আমি মাঝে মাঝে কিন্তু একটু নোট নেব। হ্যাঁ। আপনি ডিস্টার্ব হবেন না? আরে না না, ডিস্টার্ব হওয়ার কি আছে, আপনি ভালো করে বসুন। হ্যাঁ ওকে কাঁদতে দিন, আমি এর মাঝে একটু বলে নিই। নিশ্চয়ই। দেখুন আমার কোনো ওই ভাই দাদা দিদি কেউ নেই, এই একটি মাত্র বোন, নাম হচ্ছে সুমিত্রা। হ্যাঁ। আমি ওকে সুমি বলে ডাকি। বেশ। সুমির বয়স হচ্ছে 25, আমার 32। সুমি কিছু করে না, আমি একটি চাকরি করি। একদিন হয়েছে কি, অফিস থেকে ফিরে দেখি সুমি কাঁদছে। আচ্ছা আচ্ছা। কাঁদবারই কথা, 3 মাস হলো মা মারা গেছে, মার কথা মনে করে হয়তো কাঁদছে। কিন্তু তবু না এই কান্নার কোনো মানে হয় না, জানেন তো। মা মারা গেছে সত্যিই খুব দুঃখের কথা, কিন্তু বাবার কথা ভেবে কাঁদা উচিত। বাবা তো আমাকে ভুলে গেছে, বাবা তো কাঁদে না, তাই আমিও কাঁদি না। সুতরাং সুমিরও কিন্তু কাঁদা উচিত না। কেঁদেই চলছে, দেখেছেন? বাবা এখনো বাড়ি থেকে ফেরেনি। বাবা ফিরলে বাবা সামলাতো, আমাকে ভাবতে হতো না। এখন আমাকে যেতে হবে, সামলাতে হবে। যাই। হ্যাঁ। সুমি, সুমি, হ্যাঁ बेकरार करके हमें क्यों न जाइए, आपको हमारी कसम चूक जाइए। बेकरार करके हमें क्यों न जाइए, आपको हमारी कसम चूक जाइए। ला ला যত খুশি কান, কিন্তু কান্নাটা করবি তো? কানে শুনবি? বল। মা যতদিন বেঁচে ছিল ততদিন মার উৎপাতে জলে পুড়ে মরেছি। সারাটা দিন ধরে চলতো মার শাসন। আমি কি করব না, কোথায় যাব না সব মা ঠিক করে দিত। জানিস, প্রবীর বলে একটা ছেলেকে আমি ভালোবাসতাম। মা তা জানতে পেরে আমাকে ধমকে বলল, খবরদার প্রবীরের সঙ্গে মিশবি না, ও খুব খারাপ ছেলে। আমি না তাই প্রবীরকে ছেড়ে দিলাম রে। তারপর আমি নির্মল বলে একটা ছেলেকে ভালোবাসলাম। মার কানে সেই কথাটাও কে একজন তুলে দিল। মা আমাকে ডেকে বলল, আগেবার নির্মল নেশাখোর, ওর সঙ্গে মিশবি না। আমি না তাই কোথায় গেল, আমি তাই নির্মলকেও ছেড়ে দিলাম। তারপর মা মারা গেল। তা আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দিন 15 আগে রবিন বলে একটা ছেলেকে আমার ভারী ভালো লেগে গেল। এই তুই জানিস, আমি না তোদের তার সাথে ঘুরলাম ফিরলাম খেলাম দিলাম, কিন্তু বাবার চোখকে ফাঁকি দিতে পারলাম না। ঠিক ধরা পড়ে গেলাম। বাবা আজ সকালবেলা অফিসে আগে ডেকে কি বললো জানিস? কি বললো? সুমি, রবিন বেকার, ওর সঙ্গে ঘোরাঘুরি করে তোমার চলবে না। তাই খালি কাঁদছি আর ভাবছি, মাটা তো মারা গেছে, বাবা কবে মারা যাবে রে? যাবে আমার আর ভালো লাগছে না, আমি আর পারছি না। আমি নির্মল, প্রবীর, রবি তিনজনকেই জানি। হ্যাঁ, তিনজনই অত্যন্ত খারাপ ছিল। বাবা মা এর সম্পর্কে যা বলেছে না, একেবারে সত্যি কথা বলেছে। এদের পাল্লায় পড়লে সুমির জীবনটা জাস্ট হেল হয়ে যাবে। কিন্তু বাবা মা সুমিকে যেভাবে ধমকাতে পারে, আমি তো পারি না। ঠিকই তাই। সুমি, তুই কি চাস বলতো? এই আমি না স্বাধীনতা চাই রে। বাবা বেঁচে থাকতে আমি এই স্বাধীনতা পাবো না। স্বাধীনতা তো আমিও চাই, কিন্তু তাই বলে কে দো এবারে যা, সারাদিন কাটছি। যা আমি দেখি। যা दिल का हाल सुने दिल वाला, दिल का हाल सुने दिल वाला, छोटी सी बात न मिर्च मसाला, कह के रहेगा कहने वाला, दिल का हाल सुने दिल वाला। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার নাম সদানন্দ শর্মা। আচ্ছা। ওই চিক গজা। হ্যাঁ। গজানন্দ। হ্যাঁ। ওর বাবা। আচ্ছা আর সুমি আমাদের মেয়ে। বেশ। আপনি তো বোধহয় এই পাড়াতেই থাকে। হ্যাঁ লেখেন বোধহয়। লেখালেখি মানে ওই আর কি। গজা বলছিল যে আপনি আসবেন আজকে। হ্যাঁ দেখুন, আমাদের নিয়ে লিখতে গেলে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটাকে খুব ভালো করে জানা দরকার। বেশ। আমাদের ফ্যামিলিটা ট্র্যাডিশনালি খুব স্বাধীনতা প্রেমী, মানে বলতে পারেন ইন্ডিপেন্ডেন্ট টাইপ। 1 মিনিট, গাড়িটা শেষ হয়ে গেল। ও এর মধ্যে শেষ হয়ে গেল। আমাদের ওপরে, মানে আমার আর ওর মার ওপরে সুমির খুব রাগ। আচ্ছা। এদিকে আমার মা বাবাকে, মানে ওর ঠাকুমা ঠাকুরদাকে সুমি অসম্ভব ভালোবাসে। আর ওরাও ছিল সুমি অন্তঃপ্রাণ, মানে
সুমি যা চাইতো ওরা তাই কিনে দিত। আর শুধু কি তাই, আদরের নাতনিকে বিছানায় নিয়ে ঠাকুমা ঠাকুরদা রোজ ঘুমোতো। আর আমার মা তো নিত্যদিন ওকে নামাতো, খাওয়াতো, ঘুম পাড়াতো। আর আমার বাবা দুবেলা ওকে নিয়ে ঘুরতে বেরোতো। তখন ছিল আমাদের যৌথ পরিবার, বুঝলেন? হ্যাঁ। একটা বড় বাড়িতে সবাই মিলে আমরা একসঙ্গে থাকতাম। আচ্ছা তারপর কি হলো, একদিন আমার দাদা আর আমার ছোট ভাই হ্যাঁ। ফ্ল্যাট কিনে আলাদা হয়ে গেল। আচ্ছা। কারণ তারা স্বাধীনতা চাইছিল, তারা চাইলো আলাদা হয়ে সুখে শান্তিতে বসবাস করতে। আচ্ছা। বুড়ো বাপ মায়ের দায়িত্ব তারা নিতে চাইলো না। ও, হ্যাঁ। আপনার বাবাও নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছিলেন এরকম একটা জয়েন্ট ফ্যামিলি এভাবে, তবুও আপনার সঙ্গে ছিলেন বলে হয়তো। হ্যাঁ, আমি ছিলাম তাদের একমাত্র সান্ত্বনা, ঠিক। তবে কিছুদিন পরে আমিও স্বাধীনতা চাইলাম আমিও অন্যদের মতো আলাদা হয়ে সুখে শান্তিতে বসবাস করি। তবে হ্যাঁ, এই আলাদা হওয়ার ব্যাপারে আমার গিন্নির কিন্তু একটা সক্রিয় ভূমিকা ছিল। সব সময় আমার কানের কাছে বকেই চলতো যে সবাই আলাদা হয়ে গেছে, আমরা কেন এখানে পড়ে থাকবো? কেন এখানে থাকতে তোমার অসুবিধাটা কোথায়? বলতো না, থাকবো না। এই বুড়ো বুড়ির সেবা করতে করতে আমার হাড় মাসে একেবারে কালি হয়ে গেল। কোথায় কোথায় শাসক, এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, সেটা করো না, এভাবে বাঁচা যায়? আমি স্বাধীনতা চাই। মানে কি বলবো দাদা, একটা ফ্ল্যাট কেনার জন্য আমার পেছনে পড়ে থাকতো। হ্যাঁ, আমার ভয়ও দেখাতো যদি আলাদা না হয় তাহলে ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে। বলুন তো, শেষ পর্যন্ত আপনারা আলাদা হয়ে গেলে আপনার স্ত্রীর স্বাধীনতার দাবি আপনি মেনে নিলেন। অনেকটা আচ্ছা। অনেকটা। তবে কি জানেন, কিছুদিন পরে আমিও স্বাধীনতা চাইলাম। আমারও মনে হলো যে বাবা মার অধীনে বোধহয় আমরাও পরাধীনভাবে রয়েছি। তাই একদিন গজা আর সুমিকে এই ঠাকুরদা ঠাকুমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমরা আলাদা হয়ে গেলাম। আচ্ছা। তারপর অবশ্য বাবা মা বেশি দিন বাঁচেনি, 1 বছরের মধ্যেই তারা মারা গেল। আর আমাদের বাড়িটাও চলে গেল প্রমোটারের হাতে। আলাদা হয়ে গিয়েও কিন্তু বাবা মা বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারলো না। শুরু হয়ে গেল নিজেদের মধ্যে নানা বিষয় নিয়ে লড়াই। সংসারটা প্রায় একটা নরক হয়ে গেল। সুমির বয়স তখন ওই 16 হয়। আমাকে একদিন ডেকে জিজ্ঞেস করলো, দাদা স্বাধীনতাকে কি বলে? আমি কোনো উত্তর দিতে পারি। ও আবার জিজ্ঞেস করলো, দাদা সুখ শান্তিকে কে বলে? আমি এর কোনো উত্তর দিতে পারলাম না, চুপ করে রইলাম। ও তখন আবার জিজ্ঞেস করলো যে ঠাকুরটা ঠাকুমার কাছে যখন আমরা ছিলাম তখন কি আমাদের স্বাধীনতা ছিল না? তখন কি আমরা অশান্তিতে ছিলাম, আর এখন শান্তিতে আছি? এই কোনো প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু বললাম যে দেখ, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বললো কবে 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 ঠিক হবে? ও স্পষ্ট বললো, জানেন এই বাড়িতে থাকতে ওর ভালো লাগছে, এই বাড়ি ছেড়ে ও অন্য কোথাও চলে যেতে চায়। আসলে ও স্বাধীনভাবে বাঁচতে চায়। দেখুন, আমি যে সব বুঝি না তা নয়, তবে ওই আমরা যেরকম আলাদা হয়ে বাঁচতে চেয়েছিলাম, সুমিও ঠিক তাই চায়। সুমিও সেই স্বাধীনতা চায় যেমনটা ঠিক আমরা চেয়েছিলাম। কি চেয়েছিলেন? স্বাধীনতা। আচ্ছা। তাই একের পর এক ছেলের সঙ্গে জড়িয়ে পড়ে, ভাবে বোধহয় কারোর একটা হাত ধরে অন্যত্র চলে যাবে। স্রেফ আমরা আছি বলে সেটা হচ্ছে না। বলুন না, বাবা মা হয়তো সেটা মেনে নিতে পারি না। এখন মা চলে গিয়েছে, তাই যত রাগ এসে পড়েছে আমার ওপরে। আসলে সুমি কারোর শাসন পছন্দ করে না। এইসব কথা ভেবে না বাবার ওপর আমার খুব রাগ হলো, জানেন। সুমি স্বাধীনতা কেড়ে নিচ্ছে বাবা। সুমি রবিনকে ভালোবাসে, আর বাবা তাতে বাস সাজছে। না অবশ্য বাস সাতবারই কথা, রবিন ছেলেটি একেবারে সুবিধা না। ও ঘন ঘন প্রেমিকা পাল্টে। আরে আমাদের পাড়াতেই থাকে, আপনি চেনে নেন। হ্যাঁ, চিনি। ওর নারী নক্ষত্র আমি সব চাই। তাই আমিও চাই যে সুমি রবিনের সঙ্গে সম্পর্কটা ত্যাগ করুক, আর একটা ভালো ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করুক, তাতে বাবার কোনো আপত্তি থাকবে না। আর এরপরেও যদি বাবার কোনো আপত্তি থাকে না, আমি বাবারই ক্ষমা করবো। এইসব কথা ভেবে সুমির সঙ্গে একদিন আলোচনায় বসলাম। সুমি, সুমি এদিকে আয় তো, তোর সঙ্গে কথা আছে। কি কথা রে? আয় না। বলছি দেখ, হ্যাঁ। বাবার এগেনস্টে আমি তোরে লড়ব। আচ্ছা। কিন্তু কিন্তু কি? রবিনের সঙ্গে সম্পর্ক তুমি দেখ। মানে তুই যদি রবিনকে ছেড়ে দিয়ে অন্য কোনো ছেলেকে বেছে নিস, তাতে আমার কোনো আপত্তি নেই। এই দাদা, আমি তো তাই করেছি রে। মানে আমি রবিকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ? আমি এখন বাদল বলে একটা ছেলেকে ভালোবাসি। তুই জানিস বাদল খুব ভালো ছেলে, লেখাপড়ায় ভালো, দেখতেও সুন্দর। কোথায় থাকে? ভবানীপুরে। নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে, আর ব্যাংকে চাকরি করে। আমি না ওকে বিয়ে করবো বলে ঠিক করেছি রে। তোর সঙ্গে আলাপ হলো কোথায়? নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে গিয়ে। নন্দনে? তার মানে কালচার ছিল। ঠিক আছে, বাবার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। এই না, কি? বাবা যদি আপত্তি করে? আপত্তি করার কিচ্ছু নেই, ছেলে ভালো হলে বাবা আপত্তি করবে। না না, করবে। তুই বাবাকে চিনিস না, বাবা চায় তার। আরে আমি কথাটা বলি না, এত কথা বলে মাঝখানে নেই, মহা মুশকিল। আরে ভাই বোনে কি আলোচনা হচ্ছে শুনি? বাবা, হ্যাঁ। তুমি রবিনকে ছেড়ে দিয়েছে। ভালো কথা। তো রবিনকে ছেড়ে এখন কাকে ধরেছে? ও বাদলকে ধরেছে বাবা। বাদল খুব ভালো ছেলে, ভবানীপুরে বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে চাকরি করে, দেখতে সুন্দর, কালচার ছেলে। বাবা নন্দন যায়। সেটা কি ব্রাহ্মণ? না,
তাহলে চলবে না। আমি তো আর অজাতের ঘরে মেয়ের বিয়ে দিয়ে জাত খোয়াতে পারি না। বাবা আজকাল এসব কথা কেউ ভাবে না, বুঝলে? আমি ভাবি। দেখলি দেখলি তো, তোকে আমি বলেছিলাম এই দাদা এইরকম বাবা নিয়ে আজকাল আর চলে না রে, একেবারে সে গেলে এইরকম বাবা থাকার থেকে না থাকা ভালো। তুই কি চাস বলতো? আমি চাই তুমি মরে যাও। জবাব দিয়ে এই গজা, হ্যাঁ তুইও কি চাইছিস? আমি বাবা ভেবে বলবো। বলো রে পরিবার, বলো রে পরিবার। সাংঘাতিক কথা মশাই, নিজের মেয়ে বলছে বাবার মরে যাওয়াই উচিত। এই দেখুন আমার বোন কিন্তু ঠিক কথা বলেছে, সোজা সাপটা নিজের মনের কথাটা বলে দিয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখুন না, অনেক ছেলেমেয়ে মনে মনে এগুলো ভাবে। হ্যাঁ হ্যাঁ, বাবা মা বুড়ো অথর্ব বলে তাই ভাবে, কিন্তু আপনার বাবা তো একদিন তো পুরো হবে, তখন কি ডাক্তার ডাকবে, হসপিটাল নিয়ে যাবে, টাকা পয়সা খরচা করবে? সুমি করবে না, ডেফিনেটলি আমি জানি। আর আমারও তো করার সময় থাকবে না। তার থেকে বাবা যদি এখন মরে যায় একবার নিশ্চিন্ত, এটা হচ্ছে না বাবার মরার আইডিয়াল টাইম, বুঝলেন? তখন আপনার বোনও হয়তো নিজের ইচ্ছে মতন বিয়ে করতে পারবেন। আপনি একদম ঠিক বলেছেন, সুমির স্বাধীনতার জন্য অন্তত বাবার মরে যাওয়া উচিত। হয়তো তাই আপনার বাবা মা নিজেদের স্বাধীনতার জন্য তাদের বাবা মাকে ছেড়ে চলে এসেছিলেন। এই দুঃখে আপনার ঠাকুরদা ঠাকুরমা মারা গেছিলেন। এখন আপনাদের স্বাধীনতার জন্য যদি আপনার বাবাকে মারা যেতে হয়, তাহলে সেটাই হবে একটা পোয়েটিক জাস্টিস। এই দেখুন, বাবা মরে গেলে আমাদের কিচ্ছু যাবে আসবে না, আমাদের এই ঘন্টা আমরা ঠিক বেঁচে থাকবো, মনের আনন্দে বাঁচবো। আর বাবা যদি না মরে, সুমি নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করতে পারবে, কোনোদিন পারবে না। বাবা ঠিক এক না কিছুতে বাদ থাকবে। আরে বাবা, তখন তো আপনার বোন পালিয়ে গিয়েও বিয়ে করতে পারে, তখন আপনার বাবার তো কিছুই করার থাকবে না। বাহ বাহ বাবা, হ্যাঁ আমাদের পারিবারিক সমান হয়ে যাবে না? পাড়া শুধু লোক একবারে ছিচি করবে, আত্মীয় মধ্যে ঝিটি পড়ে যাবে। তার থেকে বাবা যদি এখন মরে যায়, একবারে নিশ্চিন্ত সুমি নিজের পছন্দ মতো যে কাউকে বিয়ে করতে পারবে। এই আমি দাঁড়িয়ে থেকে সুমির বিয়ে দেবো, কোনো জাত বিচার করতে যাবো না। শেষ পর্যন্ত আপনারা কি ডিসিশন নিলেন? একদিন পুনি আর বাবাকে নিয়ে আলোচনায় বসি। বাবা হ্যাঁ, ভাবলাম যেন সারা রাত এই গিট পড়ে গেছে। দাঁত দিয়ে টানো, হ্যাঁ দাঁত দিয়ে টানো না, হবে, হবে। এটা পৌঁছচ্ছে না রে। আরে চেষ্টা কর। বলছি সারা রাত হ্যাঁ। ভাবলাম জানো, হ্যাঁ তোমার মরে যাওয়াই ভালো। হ্যাঁ, এই খুলে তুই এর কথা বলছিস গজা? হ্যাঁ চাস সালা মরে যাওয়াই ভালো। নে বল এখন কি করে মরতে পারি বল। ই বাবা, সে তো অনেক পথ আছে, তুমি যে কোনো একটা পথ বেছে নিতে পারো। তা কি কি পথ আছে সেটা অন্তত বলে দে। বাবা, হ্যাঁ। তুমি না এই হাওড়া ব্রিজ থেকে হ্যাঁ। গঙ্গায় ঝাঁপ দিতে আস্তে পারো। আস্তে আস্তে। So thrilling বাবা। তাও না হলে তুমি রেল লাইনে গলা দিতে পারো, গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাতে পারো, কিংবা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে পারো, বা বিষ, হ্যাঁ বাবা তুমি না বিষ খেয়েও মরে যেতে পারো। সো সুইট। তাও বলবো না, তাহলে কি বলবো রিভলভার। হ্যাঁ বাবা, তুমি টিচকাও করে রিভলভারের গুলিতেও মরে যেতে পারো। ভাবো বাবা, জাস্ট লাইক অ্যান অ্যাংরি হিরো বাবা, জাস্ট লাইক অ্যান অ্যাংরি হিরো। এবার তুমি কোন পথে মরতে চাও আমাদের বলো, আমি আর কথা ব্যবস্থা করে দিচ্ছি। তবে একটা কথা আছে। কি কথা? কি কথা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আত্মহত্যার আগে একটা সাদা কাগজে লিখে যেতে হবে। তুমি স্বেচ্ছায় সজ্ঞানে আত্মহত্যা করলে তোমায় কেউ আত্মহত্যার প্ররোচনা দেয়নি, অতএব তোমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। আমি সব লিখতে লিখতে পারবো না। লিখতে হবে। বাবা বাবা, তোমার না এটা লিখতে হবে, নইলে পুলিশ এসে ঝামেলা করবে, আমরা বিপদে পড়ে যাব। আর বাবা হয় তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার ছেলেমেয়েরা বিপদে পড়ুক, তাই না? তা হয়তো চাইবো না, তবে একটা অন্য কাজ করলে হয়। কি কাজ? আমি বললাম না, কিন্তু বাড়ি ছেড়ে চলে গেলাম। বাবা, হ্যাঁ তা তুমি যেতেই পারো, কিন্তু তুমি যে আবার ফিরে আসবে না তার কি গ্যারান্টি? আবার ফিরে এসে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, তখন? তো তার ভয় নেই রে, আমি আর ফিরবো না রে। আমি এটা বুঝতে পারছি না বাবা, তোমার মরতে অসুবিধাটা কোথায়? না কোনো অসুবিধা নেই তো, কিন্তু মরতে ইচ্ছে করে না রে, আমার বড় বাঁচতে ইচ্ছে করে রে গজা। তাহলে যা খুশি করো। একদিন তলবি তলবা গুছিয়ে বাবা বাড়ি ছেড়ে চলে গেল, আর যাওয়ার সময় বলে গেল যে তোদের কাছে আমার মোবাইল নম্বরটা আছে,
যদি কখনো বিপদে পড়িস আমাকে ফোন করিস, যদি বেঁচে থাকি তাহলে তোদের পাশে এসে ঠিক দাঁড়াবো। বাবার জন্য না মনটা কেমন খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো জানি না। যাক, বাবার কথা ভাবলে এখন চলবে না, এখন সুমির কথা ভাবতে হবে। সুমি বাদলকে বিয়ে করতে চায়, আর যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ের ব্যবস্থা আমায় করতে হবে। ওদের দুজনের বিয়ে শেষ পর্যন্ত হলো। হলো মানে কি মশে, একবার ঘটা করে হলো জানেন। আমি একদিন বাদলদের বাড়িতে গেলাম, পাঁজি পত্র দেখে বিয়ের দিন ঠিক করলাম। সুমির বিয়ে হয়ে গেল, সুমি ট্যাং ট্যাং করে শ্বশুর বাড়ি চলে গেল, আর আমি এদিকে একা হয়ে পড়লাম। अपना दिल तो आवारा न जाने किस पे आएगा, है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया यही ना समझा, बहुत बोला है बेचारा न जाने किस पे आएगा, है अपना दिल। हेलो হ্যালো দাদা, হ্যাঁ সুমি বল। বলছি আমার তো বিয়ে হয়ে গেল। হ্যাঁ কি ভালো জানিস বিয়ে হ্যাঁ। করা। এবার তুই একটা বিয়ে করে নে, হ্যাঁ। নইলে একলা একলা থাকতে পারবি না, খুব কষ্ট হবে রে। ঠিক বলেছিস রে, কিন্তু আমার তো কোনো প্রেমিকা নেই, আমি কাকে বিয়ে করবো? ওসব নিয়ে তুই কিচ্ছু ভাবিস না, আমি তোর প্রেমিকা জোগাড় করে দেবো। এই দেখিস মেয়ে যেন ভালো হয়। হ্যাঁ আমার উপর ভরসা রাখ। তুই তো আমার মানে একমাত্র ভরসা রে। বলছি শোন না, বলছি মেয়ে দেখেছিস? এই কেমন দেখতে একটু বল না। শোন, হ্যাঁ? বাবা মায়ের একমাত্র মেয়ে, হ্যাঁ গায়ের রং ফর্সা, আচ্ছা হ্যাঁ হাইট 5'2" রে, বেশ। বিয়ে পাস, হ্যাঁ। কিন্তু চাকরি করে না। চল। আহা হা দাদা, তুই ওসব নিয়ে কিচ্ছু ভাবিস না, তোর ঘর সংসার দিব্যি সামলে দেবে। তুই এবার আর দোনামোনা করিস না। এই দোনা মনে করার কি আছে, বিয়ে হচ্ছে না দোনা মনে করবো। হ্যাঁ শোন, হ্যাঁ। তিস্তাকে ছাড়লে পস্তাতে হবে কিন্তু। হ্যাঁ। দাদা, হ্যাঁ। এটার নাম না তিস্তা। তিস্তা আমার পেস্তা। तोहफा 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 लाया 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 लाया, मेरे 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 दिल पे छाया छाया छाया। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा, प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। दिल के सहारे मैंने पा लिए, जीने को और क्या चाहिए। तोहफा 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 लाया 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 लाया। পস্তাতে আমাকে ঠিকই হোক, তো তিস্তাকে ছেড়ে নয়, তিস্তাকে বিয়ে করি। বিয়ের আগে ওর সম্পর্কে যা যা জেনেছিলুম, যা যা ভেবেছিলুম, তার সঙ্গে কিচ্ছু মিলছে না। এই কদিনে না আমার পুরো পাগল হওয়ার জন্য, জানেন? ওরে সুমি, সুমি তুই আমার একই করলি রে, তুই আমার জীবনটা বরবাদ করে দিলি। তিস্তা যে আমাকে হাওয়াল দিতে ফেলে ছ্যাঁক লাগছে। এই কে কোথাও আছো? কেউ আছো? কেউ নেই, আমি একা। এখন না আমার অজিতেশ বন্দ্যোপাধ্যায় তামাকু সেবনের অবকারিতে ডায়লগ হয়ে যাচ্ছে। বোধহয় কিছু বলতে চাই না, বোধহয় কাঁদতে চাই। আচ্ছা আপনারা সিরিয়াসলি একটা কথা বলুন তো, আপনারা যখন কাজকর্ম সেরে বাড়ি ফেরেন, আপনারা স্ত্রীর কাছ থেকে কী পান? একটু আদর, যত্ন, একটু সম্মান, নিজের মুখে এই এক গ্লাস ঠান্ডা শরবত, কিংবা একটু ঘামটা মুছিয়ে দেওয়া, কিংবা সরু গলায় বললো কেমন আছো গো, সারাদিন কেমন কাটলো। মানে জীবনের বেঁচে থাকার একটা রসদ পান, ভবিষ্যতে বাঁচার জন্য একটা নতুন পথ। বিশ্বাস করুন আমার কিচ্ছু নেই। আমার কি ইচ্ছে হচ্ছে বলুন তো? মা কালী দেবী বলছি, না না মা শ্মশান কালী দেবী বলছি, আমার ইচ্ছে করছে কারোর সঙ্গে চিৎকার করি আর আপনাদের সকলের মাথার ওপর দিয়ে উড়ে চলে যাই এমন কোথাও যেখানে স্ত্রী বলে কোনো পদার্থ নেই, বিয়ে নামে কোনো অনুষ্ঠান নেই, ছেলে পুলে নামে কোনো প্রত্যাশা নেই। कल फिरूंगी sayonara।
মুখে রোচে না। বড় বড় রেস্তোরাঁয় খেতে চায়, স্বামীর তো রেস্তো নেই, ভরসা তাই বয়ফ্রেন্ডরা। খালি সিনেমা সিনেমা, খালি ছেলে বন্ধু আর ছেলে বন্ধু। আরে গুরু, জীবনটাই তো সিনেমা। কোথায় কোথায় দিল্লি যেতে চায়, মুম্বাই যেতে চায়। স্বামীর ছেঁড়া তোষকে শুয়ে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক ঘুরে যাওয়ার স্বপ্ন দেখে। ও যদি না বদলায় না, ডিভোর্সের কোনো গতি নেই। এই ভদর, তুমি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছো? তোমাদের ফ্যামিলিতে স্বাধীনতা সংগ্রামী সে একা পৌরুটি কোথাকার, আমাকে তুমি ডিভোর্সে ধরে দেখাচ্ছ? শোনো, আমি ছাড়া তোমার গতি নেই। ওয়ে 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 ও যাই, যাচ্ছি যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এই যে গতি, শোনো, কাল রাত্রে যে ভাত তরকারি আছে গরম করে খেয়ে নিও, আমার কিন্তু ফিরতে রাত হবে, কেমন? বাই। आजा आजा मैं हूँ प्यार तेरा, अल्लाह अल्लाह इनकार तेरा हो। आजा 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 आजा। কিরে গজু, আর বিয়ে করতে চাইবি? কার ফোন এসছে রে? হ্যালো সুমি। হ্যালো দাদা। হ্যাঁ বল, কেমন আছিস? ভালো নেই, হ্যাঁ? একদম ভালো নেই। কেন রে? শ্বশুর বাড়িতে আমার স্বাধীনতা বিপন্ন। স্বাধীনতা বিপন্ন কেন? সে অনেক কথা। ও তোকে মারধর করছে না? না না, সেসব কেউ করে না এ বাড়িতে। তাহলে গালাগাল দেয়? না 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 না, তাহলে স্বাধীনতা বিপন্ন হলো কি করে? অনেক কথা, সে গিয়ে আমি তোকে সব বলবো। আচ্ছা। তবে তোকে একখানা কথা আমি জানিয়ে রাখি। কি রে? আমার না আর এখানে থাকা হবে না মনে হচ্ছে রে। আমি না তোর কাছে গিয়ে থাকবো। ঠিক আছে চলে আয়। এই না, এখানে তোর বৌদি আছে, তোর সঙ্গে বলবো না হবে? আরে বৌদির ব্যাপার তুই আমার উপর ছেড়ে দে। ঠিক আছে চলে আয়। ঠিক আছে শোন, আমি আরো 2-4 দিন এখানে থাকছি। 2-4 দিন? দেখি শ্বশুর বাড়ির লোকগুলো বদলায় কিনা। আচ্ছা। যদি না বদলায় দাদা, হ্যাঁ? আমি না তোর কাছে চলে আসছি। হ্যাঁ ঠিক আছে। ওকে। এই শোন না, বলছি তো এটা তো বাবার নামে ফ্ল্যাট, কোনো অসুবিধা নেই, তুই চলে আয়। ঠিক আচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, রাখি। এই মরেছেন। আর একজন স্বাধীনতা সংগ্রামী যদি বেড়ে যায়, আপনি সামলাবেন কি করে মশাই? এই দেখুন, সুমি আর তিস্তা দুজনেই স্বাধীনতা প্রেমী। তার মানে একে অপরের জন্য নিজের স্বাধীনতা কখনো বিসর্জন দেবে না। অতএব ওদের মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকবে। আমি ঠিক করে ফেলেছি, আমি ওদের ঝামেলার মধ্যে জড়াবো না। আমার কাছে নালিশ করতে হলে সোজা বলো, তোমরা আমাকে এই ঝামেলার মধ্যে জড়াবে না, তোমরা যা খুশি তাই করো। আপনার বোন শেষমেশ কি করলেন? শ্বশুর বাড়ি থেকে চলে এলেন 4 দিন পর। দাদা, এই দাদা কোথায় রে? দাদা, হ্যাঁ এই চলে এসেছি। খুব ভালো করেছি, হ্যাঁ। খুব ভালো। অনেক চেষ্টা করলাম রে। হ্যাঁ। শ্বশুরবাড়ির লোকগুলো বদলাবার কোনো ইচ্ছাই দেখলাম না। হ্যাঁ। তাই চলে আসতে বাধ্য হলাম। শান্ত শান্ত। এবার বলতো সমস্যা অসুবিধাগুলো কোথায়? হ্যাঁ, সমস্যা কি আর একটা? অনেক সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? শ্বশুরবাড়ির লোকগুলো ঝাল খেতে পারে না। হ্যাঁ। আমি অসম্ভব ঝাল খাই, তাই নিয়ে রোজ অশান্তি। আচ্ছা বুঝলাম, আর কি সমস্যা আছে? আমি জিন্সের প্যান্ট পরি, হ্যাঁ। ওরা চাই আমি শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়াই। বেশ বুঝলাম, আর কি সমস্যা আছে? টিভি খুলে না নিজের পছন্দের চ্যানেল দেখবার কোনো উপায় নেই। ওরা ঠিক তার পাশে বসে পছন্দের চ্যানেল খুলে টিভি দেখতে শুরু করে দেবে। অত্যন্ত খারাপ। না এটা তার উপর গায়ে বিচ্ছি নারকল তেলের গন্ধ। সে বিশ্রী সমস্যা। না না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। এছাড়া অনেক সমস্যা আছে রে। আরো সমস্যা আছে কি? এই দাদা, হ্যাঁ? তুই জানিস হ্যাঁ? আমার না কোনো ছেলে বন্ধু থাকতে পারবে না। কেন? আমি তাদের হাত ধরে রাস্তায় ঘুরতে পারবো না, সে কি? সিনেমাও দেখতে পারবো না। কেন? তুই বল, একখানা শেখা পাউরুটিকে নিয়ে কি ঘর করা যায়? শুনি হ্যাঁ শুনি, বলছি শেখা পাউরুটি মানে কি রে? তোর বৌদি না আমাকে এই নামে ডাকছিল, এই গালাগাল? না, মানে মেদামারা লোক। ও এই ম্যাডাম। হ্যাঁ, মানে সিনেমার মতো নাটক থেকে শিখেছে রে কথাটা এখন। ও, শোন না, হ্যাঁ। এরকম মেদামারা লোককে নিয়ে কি সারা জীবন থাকা যায়? কখনো থাকা যায় না। তোর বৌদিতে এতগুলো বয়ফ্রেন্ড আছে, তার সঙ্গে ঘুরে বেড়ায়, এদিক ওদিক যায়, আমি কিচ্ছু বলি না। বললে তোর বৌদির স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না বল? এই দাদা, হ্যাঁ? তুই কি ভালো রে। আমি ন্যাংটা থেকে ভালো। ওদিকে কত বুঝিস, আমায় কেউ বুঝলো না। সত্যি রে? বল, তুই এই স্বাধীনতা আমরা কত কষ্ট করে অর্জন করেছি, কত রক্ত আরে না, কিন্তু সেটাকেও তো বিপন্ন হতে দেওয়া যায় না। তুই যে একা
এখানে থাকলে তো স্বাধীনতা বিপন্ন হবে না বল? এই এখানে আমার স্বাধীনতা কে হস্তক্ষেপ করবে রে? তোর বৌদি। বৌদি? দাদা বোঝ, আমার স্বাধীনতা বিপন্ন হলে তো বৌদির স্বাধীনতা বিপন্ন হবে। হ্যাঁ ঠিক বলেছিস। ঠিক আছে তুই ভেতরে চলে যা, জামা সব খুলে ফ্রেশ ট্রেশ হয়ে নে, আমি দেখছি কি করা যায়। ওকে। এই শোন, কি হয়েছে? ভুলে গেছি আমি তোর জন্য না তোর পছন্দের জল খাবার বানিয়ে গেছি, লুচি আর টকের ডাল। যা এই শোন, আমার কি হলো? তুই যে ঘরে থাকছিস সেই ঘরে থাকবি। আমার ঘর তো জানি আমি। ওকে। কপাল ভালো মশাই, এই সময় তিস্তা বাড়িতে নেই, বন্ধুদের নিয়ে আইনক্সের ফিল্ম দেখতে গেছে। থাকলে না একবারে ধুমধুমার লেগেছে। তবে সুমির কথায় একটা বিপদের পূর্বাভাস পেল। তবে আমার কিছু করার নেই, আমি ঠিক করে ফেলেছি, আমি সুমির দিকেও যাবো না, তিস্তার দিকেও যাবো না। ঢিংচাক টিকচাক। আরে মশাই, প্লটটা তো বেশ জমে উঠেছে, একবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। হ্যাঁ, একটা কি হয় ভাব। হ্যাঁ, তারপরে শেষমেশ কি হলো? উঠলো দুজনে? পড়লো কিনা বলতে পারবো না মশাই। কয়েকটা দিন না হেভি কাটে জানেন, তিস্তা সুমি দুজনকে ছেড়ে থাকতে পারছে না। আচ্ছা। তিস্তাকে ছেড়ে সুমি থাকতে পারছে না, হ্যাঁ। সুমিকে ছেড়ে তিস্তা থাকতে পারছে না। দুজন একেবারে গলায় গলায় ভাব জানেন, এই মতিচুরের লাড্ডুর মতো। পার্কে যাচ্ছে, সিনেমা যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, পায়খানা যাচ্ছে, হ্যাঁ বলে মতে যাচ্ছে। এরকম চললো জানেন বেশ কয়েকদিন। তারপরেই তারপর গালাগাল দিতে শুরু করলো। আমার কাছে এসে একে অপরের নামে গালাগাল দিচ্ছে জানেন। সুমি বলছে তিস্তা অত্যন্ত জঘন্য, তিস্তা বলছে সুমি অত্যন্ত জঘন্য। প্রথমে জঘন্য কেন বুঝতে পারিনি মশাই, তারপর খোঁজ খবর নিয়ে যায় না এই সাংঘাতিক কাণ্ড জানেন। সুমি বলছে তিস্তা নাকি সুমির বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সুমি বলছে তিস্তা নাকি সুমির বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার তো একবারে এই অবস্থা, কি বলবো মশাই। তারপরে আপনি কি করলেন? নিশ্চয়ই কোনো একটা কম্প্রোমাইজ ফর্মুলা বের করলেন। স্পিকটি নট। আমি খালি শুনে গেলাম জানেন, কিচ্ছু বললাম না জানেন। কিন্তু মশাই বেশি দিন চুপ করে থাকতে পারলাম না জানেন। একদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখি কি বলবো। আমি চেয়ে চেয়ে দেখি সারা আজি ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে ভেঙে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজি ওই চোখে সাগরের নীল। আমি
গাই কি গান গাই কি বুঝি মনে মনে ভেঙে গেল মিল। থামো, কিছু একটা করো কাজো। কি করবো তোমরাই বলে দাও আমি কি করতে পারি। দাদা হ্যাঁ? তুই বাবাকে ফোন কর এখনই। বাবাকে? ফোন করে দেখ না মরে টরে গেছে কিনা কে জানে। ফোন করবো? ঠিক আছে। এই, দাঁড়াও। এবার ফোনটা করো। এই কি হচ্ছে? ও মা, হ্যালো বাবা, এই ধরে হ্যাঁ কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। সুখী আছে কি না? তুমি এসে দেখে যাও। বলছি আমি সুমি তিস্তা আমরা সবাই চাইছি তুমি তোমাকে বলা হয়নি বাবা, আমি আর সুমি না বিয়ে করে ফেলেছি। তিস্তা তোমার ছেলের বউ। বলছি যে শোনো না আমরা সবাই চাইছি তুমি ফিরে এসো প্লিজ। হ্যাঁ দেখো এরা সবাই বলছে, দেখো 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 ফিরে এসো বাবা, ফিরে এসো। এটা তিস্তা বাবা। এই বলো বলো এক্ষুনি ফিরে এসো বাবা। বাবা আমিও বলছি বাবা গোজু বলছি তুমি ফিরে এসো প্লিজ ফিরে এসো, ফিরে। বুঝলে, কাজটা ঠিকই হয়েছে। অনেকদিন ধরেই মনে হচ্ছে মাথার উপরে কারোর একটা থাকার খুব দরকার। বাবা এসেছে। বাবা এই, আমি যাবো, এই, আমি যাবো। বাবা বাবা এসেছে। গজু, গজু, ধর, ধর, ধর। বাবা মিষ্টি হয়েছে। বাবা হ্যাঁ, এর সঙ্গে আলাপ করানো হয়নি। উনি হচ্ছেন বিখ্যাত সাহিত্যিক, আমাদের পাড়া থাকে। আচ্ছা, নমস্কার, নমস্কার। হ্যাঁ নমস্কার হ্যাঁ, নমস্কার আপনার সঙ্গে পরিচয় তো আগেই হয়েছিল, অবশ্য ফ্ল্যাশব্যাকে। বাবা উনি বলেছেন যে আমাদের এই ফ্যামিলিটা হ্যাঁ। যাতে বাংলা সাহিত্যে স্থান পায় না উনি সেই চেষ্টা করবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসলে দূর থেকে আপনাদের ফ্যামিলিটাকে দেখে খুব ইন্টারেস্টিং লাগে। আচ্ছা, শুধু আমার নয়, পাড়ার অনেকেরই লাগে। গজুবাবুর থেকে আপনাদের ফ্যামিলি সম্পর্কে কিছু ডিটেলস পেয়েছিলাম, তো ওনাকে আমি বলেছিলাম যে আপনাদের ফ্যামিলিটাকে নিয়ে যদি একটা গল্প লিখে কোনো পত্রিকায় ছাপানো যায়। আচ্ছা, আচ্ছা। আসলে আজকাল তো আর কোনো প্লট খুঁজে পাই না, তা উনি বলেছিলেন আপনাদের সাথে কথা বলে আমাকে পারমিশন দেবেন, তাই আজকে এসেছিলাম, সবকিছু জেনে গেলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। সবাইকে ধন্যবাদ। এই গজু, ওনার নামটা তো বললি না? বাবা হ্যাঁ? উনি বিখ্যাত সাহিত্যিক শ্রী রমানাথ রায়। ও, নমস্কার, 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 নমস্কার। নমস্কার স্যার। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। ইয়া সুকু সুকু এটা কে বে? তুই কে রে? আমি রোমিও হোমিওপ্যাথি হ্যাপি ফ্যামিলি হ্যাপি এন্ডিং হাত বাড়ালে বন্ধু জীবন মানে উৎসব এই একটা গ্রুপ ফটো নেবো, একটা গ্রুপ ফটো নেবো। নিনি ধরুন ধরুন ধরুন। এই আপনি বাবার পিছনে যান, হাড়িটা ওনার হাতে দিন। এই আপনি তো বেটে মানুষ, একটু ওখানে বসুন আর তুমি একটু বাইরে থেকে বেরিয়ে এসো বাবা, একটা ফটো নেবো। সবাই রেডি? এই সবাই এদিকে একদম ঠিক